আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমরা কুলিয়ারচর সরকারি কলেজের অনলাইনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অষ্টম অধ্যায়ের তৃতীয় ক্লাসে আমি তোমাদের সাথে আছি, মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক, কুলিয়ারচর সরকারি কলেজ। প্রিয় বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের সাথে আগে পদ্ধতিতে মজুদ পণ্যের মূল্যায়ন কিভাবে করতে হয় তা দেখিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমি তোমাদের সাথে হিসাব বিজ্ঞান মজুদ মূল্যায়নের যে দ্বিতীয় পদ্ধতিটি তোমাদের সিলেবাসে রয়েছে সেটি হলো ভারযুক্ত গড় পদ্ধতি। তাই আজকে তোমাদের সাথে আলোচনা করব ভারযুক্ত গড় পদ্ধতিতে কিভাবে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়, যাকে ইংরেজিতে বলা হয় ওয়েটেড এভারেজ মেথড। তাহলে বন্ধুরা, আমরা আগে জেনে নিই যে ভারযুক্ত গড় পদ্ধতি কি। মজুদ মূল্যায়নের অনেকগুলি পদ্ধতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি ভারযুক্ত গড় পদ্ধতি। অন্যান্য পদ্ধতির তুলনায় ভারযুক্ত গড় পদ্ধতি কিছুটা জটিল। ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুদের নির্দিষ্ট সময়ে মজুদের মোট টাকাকে মজুদের মোট একক দিয়ে ভাগ করে গড় ব্যয় নির্ণয় করা হয়, আর তাকে আমরা বলি ভারযুক্ত গড় পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতে মজুদ পণ্যের মোট মূল্যকে মোট মজুদ একক দিয়ে ভাগ করে একটি ব্যয় নির্ণয় করা হয় এবং এই গড় মূল্য দিয়ে বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা গুণ করি, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভারযুক্ত গড় পদ্ধতিতে মূলত অর্থাৎ যখন মজুদ পণ্যের ঊর্ধ্বগতি থাকে তখন মজুদ পণ্যের চলতি মূল্যের চেয়ে কম মূল্যে, এবং যখন পণ্যের নিম্নগতি থাকে, নিম্নগতির সময় চলতি মূল্যের চেয়ে অধিক মূল্যে মজুদ মূল্যায়ন করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভারযুক্ত গড় পদ্ধতি ভারযুক্ত গড় বলতে আমরা একটি সূত্র ব্যবহার করতে পারি। সেটা হলো ভারযুক্ত গড়ের যে উদ্ধৃত কলামের মোট টাকার পরিমাণ ভাগ হলো উদ্ধৃত কলামের মোট একক। উদ্ধৃত কলামের মোট টাকার পরিমাণকে যদি উদ্ধৃত কলামের মোট একক দিয়ে ভাগ করা হয় তাহলে ভারযুক্ত গড় বের হয়ে যাবে। আর এই ভারযুক্ত গড় মূল্য দ্বারা সমাপনী মজুদকে গুণ করলে সমাপনী মজুদের মূল্য পাওয়া যাবে, এবং বিক্রিত পণ্যের এককে অর্থাৎ ইস্যুর এককে যদি গুণ করা হয় তাহলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা
ভারযুক্ত গড় পদ্ধতিতে আমরা গড় কিভাবে নির্ণয় করতে পারি, অর্থাৎ মোট মূল্যকে মোট একক দিয়ে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব কি ভারযুক্ত গড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমরা আজকে আমি তোমাদের জন্য বিগত ক্লাসে যে উদ্দীপক নিয়ে আগে আসার পদ্ধতিতে তোমাদের জন্য মজুদ মূল্যায়ন করে দেখেছিলাম, ঠিক একই উদ্দীপকের সাহায্যে আমি তোমাদের সামনে আজকে ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুদ মূল্যায়ন করে দেখাবো। তাহলে আমাদের উদ্দীপকটি কী ছিল আমরা এক নজরে দেখে নিই। আমাদের উদ্দীপকটি ছিল, তোমরা একটু লক্ষ্য করো যে জুনের 1 তারিখ 50 একক 15 টাকা 750 টাকা, এটা ছিল প্রারম্ভিক মজুদ পণ্য। পরবর্তীতে ছিল 5 তারিখে 300 একক ক্রয় করা হয়েছে 16 টাকা দরে, প্রতি একক 16 টাকা, তাহলে 300 এককের মূল্য দাঁড়ায় তোমার 350 একক, তাহলে 350 এককের মূল্য আসে কত 5600 টাকা। তারপরে 10 তারিখে ইস্যু তোমার 300 একক। পরবর্তীতে 21 তারিখে পুনরায় ক্রয় 250 একক 17 টাকা ধরে 4250 টাকা। 30 তারিখে ইস্যু 275 একক। তোমরা লক্ষ্য করলে খেয়াল করবে যে ক্রয় মূল্য দেওয়া থাকে কিন্তু ইস্যুর কোনো মূল্য থাকে না, যে কারণে আমাদের ইস্যুর ক্ষেত্রে আমাদের প্রয়োজন যে কোন মূল্যে আমরা পণ্যটা ইস্যু করবো, অর্থাৎ এই জন্যই আমাদের পদ্ধতি ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ আগে আসলে আগে পদ্ধতিতে যদি হয় তাহলে আগে ক্রয়কৃত মাল আগে আমরা ইস্যু করব, আর ভারযুক্ত গড় পদ্ধতিতে আমরা একটি গড় বের করে নিব এবং ওই গড় মূল্যে পণ্য ইস্যু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা অঙ্কে ফিরে যাই। লক্ষ্য করো জুন 1, দেখো গ্রহণ ইস্যু উদ্ধৃত তোমাদেরকে আগে আমরা বিগত ক্লাসে এগুলি আমরা আলোচনা করেছি। তাহলে আমরা 50 একক 15 টাকা ধরে 750 টাকা। 5 তারিখে পণ্য ক্রয় করা হয়েছে 350 একক 16 টাকা ধরে, যার মূল্য দাঁড়ায় কত 5600 টাকা। একটু খেয়াল করো, যখনই পণ্য ক্রয় করা হবে এই পদ্ধতিতে, যখন পণ্য ক্রয় করা হবে তখনই ভারযুক্ত অর্থাৎ গড় নির্ণয় করা হবে। পণ্য ক্রয় করলেই আমরা কি করি খেয়াল করো, পূর্বে ছিল কত 50 একক, আরো ক্রয় করেছি 350, আমরা বলছিলাম যে মোট একক, তাহলে একক আর এককে যোগ করে দেব, 350 আর 50 গড় মোট কত একক 400 একক। আর টাকায় যোগ আমরা বলেছিলাম 750 টাকা ছিল, আর ক্রয়ের মূল্য কত 5600, দুটা যোগ করলে হয় 6350 টাকা, যার এভারেজ মূল্য কি দাঁড়ায়। তাহলে আমরা বের করে নিই, এভারেজ মূল্য আসে এখানে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে হবে কত, অর্থাৎ 6350 400। উদ্ধৃত কলামে মোট টাকার পরিমাণ 6350 টাকা, উদ্ধৃত কলামের মোট এককের পরিমাণ 400 একক। আমরা যদি এই 400 দিয়ে 6350কে ভাগ দেই তাহলে গড় মূল্য দাঁড়ায় 15.875 টাকা। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আমরা কি করব, যখনই ক্রয় করব তখন পূর্বের মজুদের সাথে ক্রয়কৃত একক যোগ করব, পূর্বের মজুদ টাকার মজুদ মূল্যের সাথে ক্রয়কৃত পণ্যের মূল্য যোগ করব। এভাবে আমরা মোট মূল্য এবং মোট একক বের করবো, আর মোট একক দিয়ে মোট মূল্যকে ভাগ দেবো, তাহলে গড় বেরিয়ে যাবে। গড় কত হলো 15.875 টাকা। এবার আমরা জুনের 10 তারিখে আমাদের উদ্দীপক অনুযায়ী আমাদের জুনের 10 তারিখে পণ্য বিক্রয় করা হয়েছে। বিক্রয় কত ইস্যুর ঘরে পড়বে 350 একক। তোমরা লক্ষ্য করো, আমরা যখন আগে পদ্ধতিতে অঙ্ক করতাম তখন মজুদ মূল্যায়নের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আগের মাল আগে ইস্যু করব, এক্ষেত্রে গড় মূল্য থাকে, সুতরাং আগে আর পিছিয়ে বলতে কোনো শব্দ নেই, অর্থাৎ
এখানে ক্রয়ের ক্ষেত্রে যদিও একটু জটিল, অর্থাৎ ক্রয় করলেই গড় মূল্য নির্ণয় করতে হয় এবং দশমিকের বিষয় থাকে, যে কারণে একটু জটিল বিষয়। কিন্তু মূলত ইস্যুর ক্ষেত্রে আর কোনো চিন্তা করতে হবে না আমাদের, কারণ ইস্যুর ক্ষেত্রে একটি মাত্র রেট দেওয়া আছে। আমরা এই 15.875 300 একক দিয়ে গুণ করলে আসে কত? 4762.50। আমরা মোট মূল্যকে ফ্রাকশনে না লিখে অর্থাৎ পূর্ণ মূল্যে আমরা লিখে দিলাম 62.50কে আমরা লিখে নিলাম 4763 কাজ করার সুবিধার জন্য আমরা মোট মূল্যকে আমরা মোট করে নিলাম, অর্থাৎ দশমিকের ঘর আমরা উঠিয়ে দিলাম। তাহলে আমাদের থাকে কত? এখন আমরা কি করব লক্ষ্য করো, মোট একক থেকে ইস্যুকৃত একক বাদ দিব। 400 একক ছিল, 400 একক থেকে আমরা বাদ দিব 300 একক। তাহলে এখানে উদ্ধৃত থাকে কত আমাদের মজুদ, অর্থাৎ 10 জুন তারিখে আমাদের উদ্ধৃত থাকে 100 একক। 100 একক যেহেতু পুনরায় ক্রয় করা হয় নাই, সুতরাং দর আগে যে দর আছে সেই গড়ই আছে কত? 15.875 টাকা এবং মূল্য আসে কত? 1500, অর্থাৎ 1587 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেই বলেছি যে মজুদ পণ্যের এই পদ্ধতিতে মজুদ মূল্যায়নের ক্ষেত্রে আমরা যেহেতু দশমিকের গড় আছে, কখনোই পুরাপুরি টাকার অঙ্ক মিলবে না, যে কারণে আমরা মোট টাকার ঘরে দশমিককে পরিহার করে আমরা মোট মূল্য লিখব, পূর্ণাঙ্গ টাকা লিখব। এই জন্য এখানে যেহেতু 63 লিখেছি, অর্থাৎ একক থেকে একক বাদ, টাকা থেকে টাকা বাদ দিয়ে আমরা মূল্যটা লিখতে পারি, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এ পর্যায়ে আমরা 21শে জুন তারিখে পণ্য ক্রয় করা হয়েছে কত? 250 একক। 250 একক 17 টাকা ধরে মূল্য আসে 4250 টাকা। 4250 টাকা। তাহলে এখন আমরা কি করব? 100 একক আর 250 একক, এককের সাথে একক যোগ করব, মোট একক কত দাঁড়াবে? 350 একক। আর মজুদ ছিল কত? 1587 টাকা। আর ক্রয়কৃত পণ্যের মূল্য ছিল কত? হলো কত? 4250 টাকা। যোগ করলে আমরা পাই কত? 5837 টাকা। এ পর্যায়ে আমরা যেহেতু আমরা বলেছিলাম যে পণ্য ক্রয় করলে গড় নির্ণয় করতে হবে, অর্থাৎ ভারযুক্ত গড় নির্ণয় করবো। আমরা ওই সূত্র অনুযায়ী ভারযুক্ত গড় নির্ণয় করে নিব। মোট টাকা কত? 5837 আর মোট একক কত? 350 একক। তাহলে আমরা যদি 5837কে 350 দিয়ে ভাগ দিই, তাহলে মূল্য আসবে 16.677। এরকম কখনোই সেটা পূর্ণাঙ্গ টাকায় রূপ দেবে না, এরকম দশমিক থাকবে। আমরা লিখে নিলাম 3 ঘর পর্যন্ত 16.677। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি মজুদ মূল্যায়নের। এই উদ্দীপকের আলোকে শেষ তারিখ ছিল 30 জুন। বিক্রয় কত? 275 একক। প্রতি একক কত? 16.677। গুণ করলে আমরা পাই 4586। 4586। এখানে দশমিকের পরে কিছু টাকা আছে, আমরা পূর্ণাঙ্গ টাকায় লিখলাম। এই পর্যায়ে আমরা কি করব? একক থেকে একক বাদ 350 থেকে 2275 একক বাদ দিলে থাকে 75 একক, অর্থাৎ সমাপনী মজুদ। যেহেতু আমাদের এটাই শেষ তারিখ, সেই হিসাবে এটাকে সমাপনী মজুদ তারিখ কত? 75 একক। আর টাকা কত? 5837 টাকা থেকে 4586 টাকা বাদ দিলে থাকে 1200 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুদ মূল্যায়নের ক্ষেত্রে আমরা কতগুলি বিষয়কে লক্ষ্য করব। যে প্রথমে আমরা দেখব ভারযুক্ত গড় পদ্ধতি কাকে বলে। ভারযুক্ত গড় বলতে আমি বলেছি, ভারযুক্ত গড় হলো যে মোট টাকার পরিমাণকে মোট একক দিয়ে ভাগ দিলে যে গড় বের হবে, সেই গড় ব্যয়কে যদি আমরা সমাপনী মজুদ একক দিয়ে গুণ দিই, তাহলে বের হবে সমাপনী মজুদের মূল্য। আর যদি বিক্রিত পণ্যের অর্থাৎ ইস্যুকৃত পণ্যের একক দিয়ে গুণ দিই, তাহলে বের হবে বিক্রিত পণ্যের মূল্য। এবং যেসব পণ্যের ক্ষেত্রে অর্থাৎ দর ওঠানামা করে, সেই সব পণ্যের ক্ষেত্রে
ভারযুক্ত গড় পদ্ধতিতে হিসাবভুক্ত করা হয়ে থাকে। তাহলে ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুদ মূল্যায়নে আমরা আজকের যে মজুদ মূল্যায়ন করে দেখালাম সেই উদ্দীপকটি ছিল আমাদের আগে পদ্ধতির যে উদ্দীপক, একই উদ্দীপক। আমি ইচ্ছাকৃতভাবে একই উদ্দীপক থেকে দুটি পদ্ধতিতে তোমাদের মজুদ মূল্যায়ন করে দেখালাম। তোমরা বাসায় যদি এই দুটি পদ্ধতির পার্থক্য বুঝতে পারো, তা আমার বিশ্বাস যে তোমরা এই দুটি পদ্ধতিতে মজুদ মূল্যায়ন করে দেখাতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের কাছে আগেই বলেছিলাম যে আমরা এই অধ্যায় থেকে 6টি ক্লাস নিব। আমি প্রথম ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম পদ্ধতিগুলি নিয়ে, উদ্দেশ্য কী, প্রয়োজনীয়তা কী এবং কাকে বলে। আর তৃতীয় ক্লাসে আগে পদ্ধতিতে মজুদ মূল্যায়ন এবং আজকের কাছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুদ মূল্যায়ন। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে অর্থাৎ বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে অঙ্ক এসেছে সৃজনশীল পদ্ধতিতে, সেই অঙ্কগুলি থেকে সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।